স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সঞ্জিদা ইসলাম। করোনা বিস্তার ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে বরাবরের মতো শুরু হয়েছে সমালোচনা। ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনে রাজি নয় চালকরা। ভাড়া বাড়লে উল্টো জনজীবন বিষিয়ে উঠবে বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি। অন্যদিকে আগাম টিকিট বিক্রি হওয়ায় 13 ও 14 জানুয়ারি পূর্ণ যাত্রী নিয়ে চলবে ট্রেন, আর 15 তারিখ থেকে বহন করা হবে অর্ধেক যাত্রী। মাসুদা লাবণীর প্রতিবেদন। করোনার বিস্তার রোধে সরকারের দেওয়া নির্দেশনা মানতে হবে 13 জানুয়ারি থেকে। গণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। এতে চরম ভোগান্তি দেখছেন অফিস আদালতগামী যাত্রীরা, আর ভাড়া বাড়ানোর দাবি করছেন বাস চালকরা। এখন তো সব বাস সব ছাড়ে বা বেশি বেশি ভরে নেয়, তারপর তো মানুষ আগে না, মানে অর্ধেক গেলে কেমনে যাবে মানুষ। বাড়া না বাড়ায় হাফ যাত্রী নিলে আমাদের পৌঁছবো না, গাড়ি আমাদের বন্ধ রাখার কোনো উপায় নেই। কিছুদিন আগে ডিজেলের দাম সমন্বয়ে বেড়েছে বিভিন্ন গণপরিবহনের ভাড়া। যাত্রী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন বলছে, আবার ভাড়া বাড়লে ভোগান্তিতে পড়বে মানুষ। এখন যদি সবকিছু খোলা রেখে কেবল গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত আসে, এটা কাগজে পত্রে থাকবে। টিকার সনদ না দেখালে হোটেল রেস্তোরাঁয় খেতে পারবেন না মানুষ। বিশেষ করে এই সনদ দেখা না দেখা নিয়ে দ্বিধাগ্রস্ত হোটেল কর্মচারীরা। আর এই বিধিনিষেধে কিছুটা অপ্রস্তুত খাবার গ্রহীতা থেকে শুরু করে মালিকরা। 13 তারিখে যদি আমি আসি হোটেলে, তাহলে অবশ্যই সনদ নিয়ে আসবো। টিকিট দিতে পারি না, ব্যবস্থা করতেছি। সনদ দেখার বিষয়ে দায়িত্ব সেটা তো আর আমার না। প্রথম শর্ত হচ্ছে মাসটা এনশিওর করা, দ্বিতীয় কথা হচ্ছে যে টিকাটা এনশিওর করা। এটা এনশিওর করলে আমরা মনে করি যে আমরা মোটামুটি একটা সিকিউর প্লেসে চলে যাবো। এই টিকা দেখিয়ে এই রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটা টোটালি অবাস্তব একটা ডিসিশন। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবে এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। এদিকে বুধবার থেকে ট্রেনের 25% টিকিট অনলাইনে এবং 25% কাউন্টারে মিলবে। তবে আগাম টিকিট বিক্রি হওয়ায় 13 ও 14 জানুয়ারি ট্রেন চলবে পুরো যাত্রী নিয়েই। কারণ আমরা 5 দিন আগে থেকে টিকিট বিক্রি করি, আমাদের যে টিকিট বিক্রির সঙ্গে সম্পর্কিত কাজে, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব সেইটা দেখে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এসব খাতে কিছুটা এলোমেলো পরিস্থিতি হলেও সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে দোকান মালিক সমিতি। মার্কেট দোকান সমূহে আমরা শতভাগ ক্রেতা এবং বিক্রেতার মাস্ক আমরা এনশিওর করব। যদি কোনো কারণে কেউ এটাকে করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সব ক্ষেত্রে মাস্ক পরা ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধ সহ 11 দফা নির্দেশনা জারি করেছে সরকার। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সামাজিক জনসমাগমকেই সংক্রমণের ঊর্ধ্বগতির কারণ হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বাস্তবতায় সংক্রমণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা জরুরি বলে মত তাদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 11 দফা বিধি নিষেধ মানাতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানায় অধিদপ্তর। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সংক্রমণ বাড়ছে প্রতিদিন, শতাংশের বিচারে ছাড়িয়েছে 8-এর ঘর, শনাক্ত 2000-এর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দেশে চলমান রাজনৈতিক সামাজিক জমায়েত ঊর্ধ্বগতির কারণ। সংক্রমণ এখনো অনেক ছাড়িয়ে যায়নি, কিন্তু যে ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, যদি এই মুহূর্তে আমরা সতর্ক না হই, যদি স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো যদি খুব সচেতনভাবে অনুসরণ না করি, সংক্রমণ আরো বেড়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। স্বাস্থ্য দপ্তর বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয় 11 দফা বিধিনিষেধ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত চালানো সহ হোটেল রেস্তোরাঁয় ভ্যাকসিন সনদের বাধ্যবাধকতা নির্দেশনা আছে। অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে বলেন, নির্দেশনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। আপনারা প্রচার করবেন, আর আমরা আমাদের ম্যান পাওয়ার এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করবো, আর আমরা সাহায্য চেয়েছি ল এনফোর্সিং এজেন্টের। বিশ্বব্যাপী সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় কোনো ঝুঁকি নিতে চায় না স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টা বিশ্বে করোনা সংক্রমণ 21,75,000-এর বেশি, প্রাণ হারিয়েছে 5,166 জন। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে একদিনেই রেকর্ড 11,30,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 31 কোটি, আর প্রাণহানি 55 লাখের বেশি। ভারতে নতুন করে 1,67,000 করোনায় সংক্রমিত হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে
37% ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চোখে ঠুলি পড়ে আছে বলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পায় না। বিএনপিকে ভোট চোরের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতা হারানোর পর থেকে লুটপাট করতে না পেরে দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন সরকার প্রধান। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর উদযাপন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে বঙ্গবন্ধু আলোচনায় উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ। যারা 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তাদের 96-এ খালেদা জিয়ার ভোটারবিহীন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাদের তৃতীয়বারের প্রধানমন্ত্রী তো 1.5 মাসও ক্ষমতা থাকতে পারে নাই, কারণ ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। পদত্যাগ করতে যাবে রাষ্ট্রপতি ভবনে, আমাদের পারমিশন নিয়ে যেতে হয়েছিল, জনগণের পারমিশন নিয়ে তাকে যেতে হয়েছিল। এই পরিস্থিতিতে পড়েছিল। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, এটা বাস্তবতা। শেখ হাসিনা বলেন, যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে, তারা তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। আজকে আওয়ামী লীগ সরকারে এসে আজকে পরপর 3বার আমরা সরকারে আসতে পেরেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে। জনগণের ভোটে যদি নির্বাচিত না হতাম, তাহলে এই তিনবার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। ক্ষমতায় থেকে বিএনপি জামাত দেশে যে লুটতরাজ আর দুর্নীতি চালিয়েছে, এখন আর তাদের সে সুযোগ নেই বলে দলটির নেতারা সরকারের নামে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনিদের নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের উন্নয়নকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনো সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এই প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির প্রেতাত্মারা এখনো এদেশে সক্রিয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্রমেই উত্তপ্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ। হাতি প্রতীকের সমর্থকদের পুলিশ নির্বাচনী মাঠ ছাড়তে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে এসব অভিযোগ নির্বাচনী কৌশল মন্তব্য করে নৌকার প্রার্থী জানান, কোনো ব্যক্তি নয়, তার আস্থা প্রধানমন্ত্রীর ওপর। আর পুলিশ সুপার বলেছেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান আরও তীব্র হবে। দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। শীতলক্ষার পারে নির্বাচনী উৎসব, তবে সেই উৎসব ধীরে ধীরে আতঙ্কে রূপ নিচ্ছে। দিনে দিনে পরিবেশ হয়ে উঠছে উত্তপ্ত। আতঙ্ক ছড়ানো সূত্রপাত নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে, যার ফলে আগের তুলনায় কমে গেছে বিএনপির পদহারা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারে নেতাকর্মীদের উপস্থিতির হার। তৈমুর আলম জানান, রবি তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল। এছাড়া তার বাকি অনুসারীদের পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। প্রতি রাত্রেই পুলিশের একটা মহড়া, হুন্ডা, সাদা পোশাকের পুলিশ, পোশাকি পুলিশ, তারা প্রতি রাত্রে মহড়া দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে যায়। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি এই বিষয়টা জনস্বার্থে না দেখেন, তবে আপনার অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার অন্য কোনো অল্টারনেটিভ থাকবে না। নগরীর 12 নং ওয়ার্ডে প্রচারে এসে নৌকার প্রার্থী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। উনি আমার মতো আমার চেয়ে বেশি দাপটের সহিত উনি নির্বাচন প্রচারণা চালাচ্ছেন, যা আমি দেখছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি।
তাহলে কেন উনি অভিযোগ করছে? এটা ওনার নতুন কোনো চাল কিনা তা আমি জানি না, হতে পারে ওনার কোনো কৌশল অথবা ওনার কোনো চাল। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থন প্রসঙ্গে আইভি জানান, এসব সমর্থনে কিছু যায় আসে না তার। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা হলো আমার জনগণ। এদিকে নির্বাচন বানচাল নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জাহিদুল আলম। আশা করি আগামী 16 তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আমাদের যে অভিযান চলছে সেটা অব্যাহত থাকবে এবং দিনকে দিন সেটা তীব্রতর হবে। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। বাংলাদেশ ভারত সীমান্তে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার হবে না, এই বিষয়ে দুদেশ একমত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, সীমান্তে হত্যা বন্ধে দুপক্ষই আন্তরিক। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা হামলা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই তাদের নামে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র্যাব 13 এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সিদ্ধান্তটা এইরকম যে সীমান্ত হত্যা হবে না। আমরা দুই পক্ষই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো লেথাল আর্মস এখানে ইউজ করব না। তারপরে ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলো যখনই ঘটে তখন দুই পক্ষ আবার বসে সমঝোতায় আসে। শতবর্ষে আলোচনার কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা। পাট থেকে অ্যান্টিবায়োটিক, ডেঙ্গু রোগের ওষুধ কিংবা পাটের জিনোম সিকোয়েন্সের মতো আলোচিত অনেক গবেষণায় প্রতিষ্ঠানটির নাম জড়িয়ে থাকলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে প্রাচ্যের অক্সফোর্ড। শিক্ষক ও গবেষকরা বলছেন, স্বল্প আর্থিক বরাদ্দ, মানসম্মত গবেষকের অভাব আর অতিমাত্রায় রাজনীতির প্রভাবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। সজল দাসের রিপোর্ট। দেশ গঠন কিংবা অধিকার রক্ষার আন্দোলন সংগ্রামে যতটা উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, শিক্ষা ও গবেষণায় এর অবস্থান এগোয়নি ততটা। আন্তর্জাতিক সংস্থা স্কোপাসের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার সংখ্যা ৮,৪৪৯। সংখ্যার বিচারে যা নগণ্য বলছেন গবেষকরা। শিক্ষা ও গবেষণার এই প্রেক্ষাপট বিশ্ব র্যাঙ্কিংয়েও পিছিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটিকে। কেন এই অবস্থা? শিক্ষা ও গবেষণায় গুরুত্বের অভাবকে দায়ী করছেন বিশিষ্টজনরা। বলছেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাত অবহেলিত সবসময়ই। গত ৫ বছরের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের মাত্র ১ থেকে ৩% মধ্যে। এছাড়া অতিমাত্রায় রাজনীতির প্রভাব আর অবকাঠামোগত সমস্যা তো রয়েছেই। জুনিয়র স্কলার এবং সিনিয়র স্কলার একসাথে হয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। সে কারণে আমাদের সেই ভিত্তিটি দরকার, শ্রেণীকক্ষ থেকে লাইব্রেরি পর্যন্ত একটা আধুনিকায়ন। সেটি আমাদের পর্যাপ্ত বরাদ্দ নেই এবং তার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। বিশেষ একটা জ্ঞান অর্থাৎ যেটা গবেষণার মাধ্যমে তৈরি হয়েছে সেটা তো আমরা করতে পারছি না। তো ফলে ওই উন্নয়ন যেটা হচ্ছে সেই উন্নয়নটা আপনি জাপানের মতো দেশের উন্নয়নের সাথে তুলনা করতে পারেন না, এমনকি ভারতের সাথেও আমরা তুলনা করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে মাস্টার প্ল্যানের কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকার যে টাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দিচ্ছে সেই টাকার মধ্যে থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করা কঠিন। ইনোভেটিভ রিসার্চের জন্য আরও বেশি অর্থায়নেরও প্রয়োজন রয়েছে। 1925 সালে প্রথমবারের মতো কোনো গবেষণা প্রবন্ধ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর থেকে নানা গবেষণায় যুক্ত থেকেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, যা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশের উন্নয়নে। 2041 সালে উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কারণে শিক্ষা ও গবেষণায় আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন শিক্ষক ও গবেষকরা। বলছেন এ খাতে বরাদ্দ বাড়ানোর কথা। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদিঘি অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, সারা দেশে 1 লাখ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।
আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদের মাঝে কম্বল বিতরণ করছি। শুধু কম্বল বিতরণ এখানেই না, আমরা সারা দেশেই 1 লক্ষের উপরে কম্বল বিতরণ করেছি। আমি আগেও বলেছি যে দরকার হলে এটা আমরা আরো বাড়াবো। স্ত্রী রাহাতারা সহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আইসোলেশনে আছেন। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে। সাইরুল কবির খান বলেন, সোমবার মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে মঙ্গলবার মহাসচিবের করোনা পরীক্ষা করালে তারও রিপোর্ট পজিটিভ আসে। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুধু বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই সরকারের বিধি নিষেধ কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুধুমাত্র বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই এই বিধিনিষেধ কিনা তা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং 144 ধারা ভেঙে সভা সমাবেশ যোগ দিতে শুরু করেছে মানুষ। এতেই আতঙ্কিত সরকার। যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় অংশ নেন মিজানুর রহমানের শুভানুধ্যায়ীরা। তারা বলেন, কর্মজীবনে দেশে ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় ব্রতী ছিলেন মিজানুর রহমান খান। খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, গেল 30 ডিসেম্বর বসত ঘর থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি নিহত পিঙ্কির স্বামী সোলাইমানকে গ্রেফতার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেয়ায় স্ত্রী ও 4 মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে সে। দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বগুড়ায় 2000 অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিল শীতবস্ত্র। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে আনন্দিত এই জেলার দরিদ্র মানুষগুলো। বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে কোনো ধরনের মানবিক কাজে সবসময়ই এগিয়ে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনাকালে খাদ্য সহায়তার পর এবার সারা দেশে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় দেশের বৃহৎ সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছে শীতবস্ত্র। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানির নেতৃত্বে সালেহা পাবলিক স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান। পরে ধুনট, নন্দীগ্রাম, আদমদিঘি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র পেয়ে আনন্দিত নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের আমরা কম্বল পাই, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। বসুন্ধরা এলাকায় আমি কম্বল পাইছি। আল্লাহ করে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাকে তারাস করুক, তাকে ভালো রাখুক, এটাই কামনা করে। বসুন্ধরা গ্রুপের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অসহায়দের পাশে এভাবেই সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসবে, এমন প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। সমাজের যারা বিত্তবান তারা এভাবে গরিব মানুষের পাশে এগিয়ে আসুক, আমি এই প্রত্যাশা করি এবং একই সাথে বসুন্ধরা এবং শুভ সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। গরিব মানুষ যারা আছে তাদের সাহায্যে এগিয়ে আসবে, এটা প্রত্যাশিত। দেশের মানুষ জনগণ এটা প্রত্যাশা করে এবং সেই কাজটি বসুন্ধরা গ্রুপ করছে। বগুড়ায় শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের 16 জেলায় বসুন্ধরা গ্রুপের উপহার বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানান শুভ সংঘের পরিচালক।
আজকে বগুড়ায় কম্বল দেওয়ার মাধ্যমে উত্তরবঙ্গের 16টি জেলায় আমরা বসুন্ধরা গ্রুপের উপহার কম্বল বিতরণ শেষ করলাম এবং শুধু উত্তরবঙ্গের 16টি জেলা নয়, আমরা খুলনা বিভাগের 10টি জেলায় ওই কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে আমরা সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে শীতার্ত মানুষের হাতে বসুন্ধরা গ্রুপের এই কম্বল তুলে দিব। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কর্মকাণ্ড আগামীতেও চলবে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল পরিদর্শন করেছেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। প্রতি বছরের মতো এবারও আধুনিক ব্যাংকিং সেবা সহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা, দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্য সেবা প্রদান করছে এই স্টল। এবার ইসলামী ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব, ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমা দেওয়ার ব্যবস্থা। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট, ট্যাক্স সহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন। এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। এছাড়া সিআরএম এর মাধ্যমে ক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমন এবং দেশি বিদেশি ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছে আমরা কক্সবাজারবাসী সংগঠন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। কক্সবাজারের উখিয়া বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী, সভাপতি ও আমরা কক্সবাজারবাসী সংগঠন। মানববন্ধনে তুলে ধরা হয় তাদের বেশ কয়েকটি দাবি। তার মধ্যে একটি দাবি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, প্রক্রিয়া শুরুর আগ পর্যন্ত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে দেওয়া। এছাড়া দেশি বিদেশি এনজিও সমূহের রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী এবং দেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা। দাবি আদায় না হলে ভবিষ্যতে লাগাতার কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয় মানববন্ধনে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গুগল ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে জরিমানা করেছে ফ্রান্স। অনলাইন ট্র্যাকার প্রত্যাখ্যান প্রক্রিয়া জটিল করায় এই জরিমানা গুনতে হলো প্রতিষ্ঠান দুটিকে। সব মিলিয়ে গুগল ও ফেসবুককে 2,37,53,40,000 টাকা জরিমানা করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা। দেশটির ডেটা গোপনীয়তা পর্যবেক্ষকের অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখ্যানের প্রক্রিয়া বেশ জটিল করেছে। এছাড়া 3 মাসের মধ্যে পর্যবেক্ষকের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দুটি প্রতিষ্ঠানকে প্রতিদিন 1 লাখ ইউরো করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানায়, লতা মঙ্গেশকরের করোনার মৃদু উপসর্গ রয়েছে, তবে বয়সের কথা বিবেচনা করে কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে আইসিইউতে স্থানান্তর করেছেন চিকিৎসকরা। এর আগে 2019 সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল সে সময় তার। বিশ্বে প্রথমবারের মতো মানুষের দেহে প্রতিস্থাপিত হলো শূকরের হৃৎপিণ্ড। 3 দিন আগে 7 ঘন্টা অপারেশনের মাধ্যমে মার্কিন এক ব্যক্তির দেহে লাগানো হয়েছে অঙ্গটি। অপারেশনের পর ওই রোগী সুস্থ আছেন বলে জানা গেছে। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 57 বছর বয়সী বেনেট হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও খুব একটা লাভ হচ্ছিল না। বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তবে চিকিৎসকরা হাল ছাড়েনি। অন্ধকারে তীর ছোড়ার মতোই তার শরীরে শুকুরের হৃৎপিণ্ড লাগানোর সিদ্ধান্ত নেন। বেনেটের স্বজনরাও দ্বিমত করেনি। শেষ চেষ্টা হিসেবেই জেনেটিক্যালি মডিফাইড একটি শুকুরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় বেনেটের দেহে। অস্ত্রোপচারের 3 দিন পেরিয়েছে, বেশ সুস্থই আছেন বেনেট, আছেন পর্যবেক্ষণে। এই অপারেশনের মূল নায়ক সার্জন বার্টলি গ্রিফিথ জানান, অঙ্গ প্রতিস্থাপনের সংকট সমাধানকে এক ধাপ এগিয়ে দেবে এই সাফল্য। কখনোই আমরা একজন মানুষের দেহে এটি করিনি এবং ভাবতে চাই যে তাকে তার আগের কষ্টকর থেরাপি চালিয়ে যাওয়ার চেয়ে আরো ভালো কিছু দিয়েছি আমরা। কিন্তু তিনি কতদিন, সপ্তাহ, মাস বা বছরের জন্য বেঁচে থাকবেন তা নিশ্চিত নই আমরা। কিভাবে প্রাণীদের অঙ্গ মানব শরীরে ব্যবহার করা যায় তা নিয়ে বহুদিন ধরেই নিরীক্ষা চলছিল। বেনেটের ভবিষ্যৎ চিকিৎসা ক্ষেত্রকে এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী গবেষকরা। নিবির আমিন, নিউজ 24। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংসও 117 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র 3 দিনের টেস্ট হারের মাঝে একমাত্র প্রাপ্তি লিটন দাসের ক্যারিয়ারের দ্বিতীয় শতক। নিউজিল্যান্ডের 521 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 126 ও দ্বিতীয় ইনিংসে 278 রানে অল আউট হয়। ফলে মাউন্ট মঙ্গনওয়ে টেস্ট জয়ে 1-1 ড্রয়ের সিরিজে ট্রফি ভাগাভাগি করল দুই দল। বিস্তারিত দেখব রিপোর্টে। আগের দিনের হতচ্ছাড়ি ব্যাটিংয়ে প্রায় নিশ্চিতই ছিল যে পরাজয়টা হতে যাচ্ছে ইনিংস ব্যবধানের। তবে একটা সুযোগ ছিল প্রদীপের নিভে যাওয়ার আগে দপ করে অন্তত একবার জ্বলে ওঠার। একবারও জ্বলে উঠতে ব্যর্থ টাইগাররা ক্রাইস্টচার্চের তৃতীয় দিনে। আজকের দিনের প্রথম হোঁচট সাদমান ইসলামের, তবে এই উইকেটের পুরো কৃতিত্বটা প্রাপ্য কিউই উইকেট রক্ষক টম ব্ল্যান্ডেলের। 44 রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে নাইম শেখ আর শান্ত। মাত্র 36 বলে 29 রানের ইনিংসে লঙ্গার ভার্সনের মেজাজটাই আনতে পারলেন না শান্ত। ওয়েগনারের বলে পুল করে ডিপ ফাইন লেগে বোল্টের হাতে তালুবন্দি হলেন তিনি। নাইম শেখ খেলেছেন 98 বল, তবে অধিনায়ক লাথাম দ্বিতীয় স্লিপে ক্যাচটি ধরলেন তাতে বাকরুদ্ধ খোদ নাইম শেখ। অধিনায়ক মামুনুল লিটন দাসের সাথে জুটি গড়ার আভাস দিলেন, তবে ওয়েগনারের বলে টেইলরের হাতে প্রথম স্লিপে ক্যাচ প্র্যাকটিসে নিজের পরিণাম লিখে ইতি টানলেন সম্ভাবনা জাগানো এক ইনিংসের। ইয়াসির আলী আজ পেরে ওঠেননি। ওয়েগনারের পাতা ফাঁদে পা দিয়ে হয়েছেন এই বোলারের তৃতীয় শিকার। সোহান কি করতে চেয়েছেন বা কোন ফরম্যাটে খেলছে জানতেন না তিনি। বাতাসে বহুবার বল উড়িয়ে বেঁচে গেল 36 রানের ইনিংসে একবারের জন্য আস্থা অর্জন করতে পারেনি দর্শক থেকে শুরু করে ড্রেসিং রুমে। তবে স্রোতের বিপরীতে হেঁটে চলেছিলেন লিটন দাস, যিনি কিনা গত 12 মাস ধরেই স্রোতের বিপরীতে হাঁটছেন নিভৃতে, নির্জনে, একাকী এবং সাবধানে। শেষ 4 টেস্টে একটি সেঞ্চুরি ও 3টি 50 দেখা পেলেও 2বার হাতছাড়া করেছেন সেঞ্চুরি করবার সুযোগ। এবার আর সেই ভুল পথে হাঁটেননি তিনি। 114 বলের ইনিংস হলেও সময় নিয়েছেন, দিয়েছেন মনোযোগ আর তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আবারও বাংলাদেশ হারিয়েছে খেই 278 রান স্কোর বোর্ডে উঠতেই হারিয়েছে 10 সেনাকে। আর ক্যারিয়ারের শেষ ম্যাচে শেষ উইকেট নিয়ে রাজার মতো ইতি টেনেছেন কিউই কিংবদন্তি রস টেলর। তামিমুর রহমান, নিউজ 24। টেস্ট সিরিজে ড্র করে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। প্রথম টেস্টের জয় দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ সিরিজগুলোর জন্য করবে আরও আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্টে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টেস্ট ম্যাচে জেতাটা খুবই দরকার ছিল। অ্যাটলিস্ট সবাই, আপনারা বলেন, আমি বলি, টিমের সবাই অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারছে তারা ক্যাপেবল যে বিদেশে গিয়ে এক টেস্ট ম্যাচ জেতা যায়। সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে তো আমার কাছে খুব বাজে ব্যাটিং করছি আমরা, বোলিংটাও খুব বাজে, অত আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ওইরকম করতে পারি নাই। সাউথ আফ্রিকা সিরিজ আছে, তারপর আপনার শ্রীলঙ্কা সিরিজ আছে, এরপর আবার ওয়েস্ট ইন্ডিজ আছে। তো সবাই আরও বেশি অ্যাওয়ার হবে। তো আমার কাছে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ হবে যে এই জিনিসগুলো, তো জিনিসটা এত ইজি হবে না, আরও চ্যালেঞ্জিং হবে। তো ওই চ্যালেঞ্জিং জিনিসটা আমাদের অ্যাবজর্ব করতে, আমাদের ওইটা কন্টিনিউ করতে হবে আমার কাছে মনে হয়। এই ছিল খেলার সংবাদ। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে পদ্মা এবং আফরিনের কাছে। ধন্যবাদ পিঙ্কি। আর এই ছিল এখনকার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।